আজ পদ্মা সেতুতে বসছে ৩৭তম স্প্যান। বাকি থাকা ৪টির মধ্যে ২টি যোগ হবে এ মাসে। পুরো সেতু দেখার জন্য অপেক্ষা ডিসেম্বর পর্যন্ত। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে সঞ্চালন লাইন না করেই দেশ ছেড়েছে ভারতের ইএমসি। তুলে নিয়েছে ব্যাংক গ্যারান্টির টাকাও। প্রকল্প মেয়াদ পেছালো ২ বছর। এবং মার্কিন নির্বাচন নিয়ে একের পর এক নাটকীয়তা। কারচুপির অভিযোগে পেনসিলভেনিয়ায় ট্রাম্প শিবিরের মামলা, জর্জিয়ায় আবারও ভোট গণনার ঘোষণা। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এক সপ্তাহের ব্যবধানে আজ পদ্মা সেতুতে যোগ হচ্ছে ৩৭তম স্প্যান। দৃশ্যমান হবে ৫.৫ কিলোমিটার সেতু। বাকি ৪টির মধ্যে ২টি চলতি মাসে বসানোর পরিকল্পনা রয়েছে। এই মুহূর্তে মাওয়ায় আছেন সহকর্মী এহসান জুয়েল, যাব তার কাছে। জুয়েল, ইমদাদ, আজকে যে স্প্যানটি বসানো হবে এটি বসানো হবে মাঝ নদীতে, অর্থাৎ নদী সেতুর ৯ ও ১০ নম্বর পিলারে। আর এইটি এর আগে এখানে কিন্তু টানা একসঙ্গে ৭টি স্প্যান বসানো আছে, আর ওই প্রান্তে বসানো আছে আরও ২৯টি স্প্যান। সব মিলে ৩৬টি স্প্যান দৃশ্যমান, কিন্তু মাঝখানে ৪টি স্প্যান বসানোর একটি গ্যাপ রয়েছে। সেই গ্যাপেই আজকে নতুন স্প্যানটি বসানো হবে এবং এই স্প্যানটি বসানোর মাধ্যমে কিন্তু ৫.৫ কিলোমিটারের বেশি পদ্মা সেতু দৃশ্যমান করার প্রক্রিয়া শুরু হবে। আজ সকাল ৯টার পর কাজটি শুরু করার কথা রয়েছে, যদিও এখন পর্যন্ত কাজটি শুরু হয়নি। কাজ শুরু হওয়া বলতে প্রথমে এটিকে মাওয়ার কুমারভোগিয়ার থেকে নিয়ে আসতে হবে মাঝ নদী পর্যন্ত, প্রায় ২ কিলোমিটারের বেশি দূরত্ব পাড়ি দিয়ে আসতে হবে। মাওয়ার যে এখানে পদ্মা সেতুর বিশেষায়িত ক্রেন আছে টিয়ানিও, যেটির নাম, এটি প্রায় ৪,০০০ মেট্রিক টন ওজন বহনে সক্ষম। এক একটি স্প্যানের ওজন ৩২০০ থেকে ৩৬০০ মেট্রিক টন ওজনের সমান হয়ে থাকে। এই ক্রেনটি স্প্যানটি বয়ে নিয়ে আসবে নির্ধারিত পিলার, অর্থাৎ যে ৯ ও ১০ নম্বর পিলারে আজকে স্প্যানটি বসানো হবে সেটির কাছাকাছি। সেই প্রক্রিয়া এখনো শুরু হয়নি, হয়তো কিছুক্ষণ পরে শুরু হবে। এখনো নদীতে হালকা কুয়াশা আছে, কিন্তু সূর্য উঠেছে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই তীব্র রোদ পাওয়া যাবে, তখন হয়তো পুরোদমে কাজ শুরু হবে। আরেকটা কথা ইমদাদ, এর আগে আমরা অর্থাৎ মাওয়া প্রান্তে যখন স্প্যানগুলো বসানো হচ্ছিল তখন দিনে দিনে বসানোর কথা, কারণ হলো এটি খুবই কাছে, অর্থাৎ মাওয়ার কুমারভোগিয়ার থেকে খুব কম দূরত্ব পাড়ি দিয়ে স্প্যানটিকে নিয়ে আসতে হয়। তাই আনতে যেহেতু সময় কম লাগে, তাই এটি দিনে দিনে বসিয়ে দেওয়ার একটা পরিকল্পনা থাকে। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে বেশ কয়েকটি স্প্যানের ক্ষেত্রে দিনে দিনে বসানো সম্ভব হয়নি, অর্থাৎ দ্বিতীয় দিনের সহযোগিতা নিতে হয়েছে। তাই এখন এমনভাবে পরিকল্পনা করা হয় যে স্প্যানটিকে প্রথম দিন নিয়ে গিয়ে সেটিকে সব কিছু ঠিকঠাক করে একবার চেষ্টা করা হয় সেটি আসলে বসিয়ে দেওয়া যায় কি না। যদি বসিয়ে দেওয়া না যায় তখন হয়তো সব প্রস্তুতি সেরে রাখা হয়, যাতে পরের দিন খুবই অল্প সময় ১ ঘন্টা ২ ঘন্টার মধ্যে সেটি তুলে ফেলা যায়। সেই রকম প্রস্তুতি নিয়েই কিন্তু আজকেও কাজ করা হবে, চেষ্টা করা হবে আজকে দিনে দিনে তুলে ফেলার। তবে সেটি নির্ভর করবে নতুন কোনো জটিলতা তৈরি হয় কিনা। যদি জটিলতা তৈরি না হয় তবে এটিকে আজকের মধ্যেই দৃশ্যমান করা হবে। ৫.৫ কিলোমিটারের বেশি পদ্মা সেতু বসে যাবে ৩৭তম স্প্যান। আর যদি কোনো কারণে সমস্যা হয় সেটি হয়তো আমরা দুপুর নাগাদ জানতে পারবো, তখন হয়তো সেই কাজটি পরের দিনে সরিয়ে নেওয়া হয়। এখন পর্যন্ত ইমদাদ, এই ছিল পদ্মা সেতুর ৩৭তম স্প্যান বসানোর প্রস্তুতির খবর। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী এহসান জুয়েল। তিনি জানাচ্ছিলেন পদ্মা সেতুর ৩৭তম স্প্যান বসানোর সবশেষ খবর। বাংলাদেশ ভারত মৈত্রী বিদ্যুৎ কোম্পানি বাগেরহাটের রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করছে, কিন্তু প্রকল্পের বিদ্যুৎ সরবরাহের সঞ্চালন লাইন নির্মাণের কাজ শেষ না করেই বাংলাদেশ ছেড়ে চলে গেছে ভারতীয় কোম্পানি ইএমসি। ব্যাংকে জমা থাকা পারফরমেন্স গ্যারান্টির টাকাও তুলে নিয়ে যায় তারা। এ কারণে প্রকল্পটি বাস্তবায়নের কাজ ২ বছরের বেশি সময় পিছিয়ে গেছে। অন্যদিকে ইএমএস এর অধীনে কাজ করা বাংলাদেশের ঠিকাদাররা পথে বসেছেন। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। ২০১৫ সালের ডিসেম্বরে পিজিসিবি ও ইএমসি টিবিই এর মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী পরবর্তী ১৮ মাস ২০১৭ সালের জুনে সঞ্চালন লাইনটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। কেন্দ্র থেকে খুলনার হরিণটানা সাবস্টেশন পর্যন্ত লাইনটির দৈর্ঘ্য ২৪ কিলোমিটার। ২ দফা সময়সীমা বাড়িয়ে ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে কাজ সম্পন্ন করার কথা ছিল, কিন্তু কাজ শেষ না করে ওই বছরের অক্টোবর মাসে বাংলাদেশ ছেড়ে চলে যায় নির্মাণ কাজের নেতৃত্বে থাকা ইএমসি। পিজিসিবিকে না জানিয়ে ইএমসি তাদের ঢাকা ও খুলনা অফিস বন্ধ করে দেয় এবং তাদের সব কর্মকর্তা প্রতিনিধি বাংলাদেশ ছেড়ে চলে যান। এতে বাংলাদেশের ঠিকাদাররাও পথে বসেছেন। ১-১.৫ বছর ধরে এই টাকা পয়সার বিভিন্ন লেনদেন আমাদের সঙ্গে সেভাবে তারা আমাদের পাওনা পরিশোধ করে নাই। লোকাল এই এলাকার মানুষজন তা তো মানবে না, ছাড়ছেও না আমাদের।
এদিকে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট শ্রমিকরা তাদের বকেয়া পাওনার দাবিতে প্রকল্প এলাকায় মানববন্ধন করেছে। বালু কন খোয়া পাথর সব টানিছি, সিমেন্ট টানিছি, তা আমরা টাকা ঠিক মতন কন্ট্রাক্টরের কাছে পাইনি। কোম্পানি তো আমাকে টাকা দিতে পারছে না, করছে কি যে ইন্ডিয়ান কোম্পানি টাকা মেরে নিয়ে ফলায় চলে গেছে, এখন তারা টাকা না দিলে আমরা টাকা দেবো কোন কায়দায়। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবির নির্বাহী প্রকৌশলী জানান, ইএমসি এখন দেউলিয়া হয়ে গেছে, আর ঠিকাদারের পাওনার বিষয়টি তাদের কিছুই করার নেই। ইন্ডিয়ার গভর্নমেন্ট ওদের রুল চেঞ্জ করার পরে ওরা দেউলিয়া হয়ে গেছে। এখন ওদের আইআরপি নাকি একটা সংস্থা আছে, ওইটা হ্যান্ডেল করে। এখন ওরা হচ্ছে সরকারি প্রতিষ্ঠান, তো ওদের সাথে যোগাযোগ করে আমরা কোনো আউটপুট পাই নাই। 1320 মেগাওয়াট ক্ষমতার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ নির্মাণ প্রকল্পের মধ্যে রয়েছে খুলনা মংলা 230 কেভি ডাবল সার্কিট ট্রান্সমিশন লাইন। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। 1 ইউনিট বিদ্যুতের জন্যই খরচ দিতে হচ্ছে 1,500 টাকারও বেশি। ক্যাপাসিটি চার্জের বোঝায় রাজধানীর পানগাঁও বিদ্যুৎ কেন্দ্রের জন্য এ হারেই টাকা গুনতে হচ্ছে পিডিবিকে। সমালোচনার মধ্যেও 2017-18 অর্থ বছরে অনুমোদন পাওয়া তেলভিত্তিক বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর বেশিরভাগই এখন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে, যা অব্যবস্থাপনা আর ভুল পরিকল্পনার পরিণতি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। আরিফিন প্রিন্সের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর পাশে কেরানীগঞ্জের পানগাঁওয়ে মার্কিন কোম্পানি এপিআর এনার্জির 300 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র। লোডশেডিং সামলানোর কথা বলে 2017 সালে অনেকটা তড়িঘড়ি করেই অনুমোদন দেওয়া হয়েছিল বেশি উৎপাদন ব্যয়ে ডিজেল চালিত এই বিদ্যুৎ কেন্দ্রটির। কিন্তু বাস্তবতা হলো গত 2 বছরের বেশিরভাগ সময় বন্ধ রাখতে হয় জরুরি ভিত্তিতে অনুমোদন পাওয়া কেন্দ্রটির উৎপাদন। ফলে যতটুকু বিদ্যুৎই মিলেছে বসিয়ে বসিয়ে ক্যাপাসিটি চার্জ পরিশোধের চাপে তার দাম আকাশ ছোঁয়া। 2019-20 অর্থবছরে কেন্দ্রটির ইউনিট প্রতি উৎপাদন ব্যয় পড়েছে রেকর্ড 1580 টাকা, যেখানে দেশে গড় বিদ্যুৎ উৎপাদন খরচ 6 টাকার মতো। 2017-18 অর্থ বছরে বিদ্যুৎ মহাপরিকল্পনাকে পাশ কাটিয়ে অনুমোদন পাওয়া ডিজেল চালিত বেশিরভাগ কেন্দ্রের চিত্র প্রায় একই। 2019-20 অর্থ বছরে তেলভিত্তিক 5টি বেসরকারি কেন্দ্র থেকে সক্ষমতার 1% কম বিদ্যুৎ এলেও রাষ্ট্রকে গুনতে হয়েছে 1600 কোটি টাকারও বেশি। ফলে এসব কেন্দ্রের ইউনিট প্রতি বিদ্যুতের খরচ দাঁড়ায় 311 টাকা থেকে শুরু করে 1580 টাকা পর্যন্ত। নানা সমালোচনার মধ্যেও বিদ্যুৎ পরিস্থিতি সামাল দেওয়ার কথা বলে যেসব কেন্দ্র স্থাপন করা হয়েছিল জরুরি ভিত্তিতে, সেগুলোর অনেকগুলোই এখন বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাই বিদ্যুতের গড় উৎপাদন ব্যয়ের উপর চাপ বাড়ানো এসব কেন্দ্রগুলো ঠিক কতটা যৌক্তিক পরিকল্পনার ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়েছিল সে প্রশ্ন আরও জোরালো হচ্ছে। বলতে পারেন এটা পারফেক্ট হয়নি, কিন্তু এটা শুধুমাত্র এমার্জেন্সি মিট আপ করার জন্য এই পাওয়ার স্টেশনগুলো নেওয়া হয়েছিল। তবে এই পাওয়ার স্টেশনগুলো নেওয়া হয়েছে মাত্র 5 বছরের জন্য। এই 5 বছর আসলে প্রথমে চিন্তা করা হয়েছিল যে আমাদের আরও 5 বছর হয়তো বিদ্যুতের ক্রাইসিসটা থাকবে। বিশেষজ্ঞরা মনে করেন ভুল নীতির কারণে বাড়তি বোঝা চাপছে জনগণের উপর। সামগ্রিক দিক যৌক্তিকভাবে মূল্যায়ন করে অপ্রয়োজনীয় তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি বাতিলের পরামর্শ বিশেষজ্ঞদের। চুক্তি শেষ করার যথেষ্ট স্কোপ আছে। একে হলো এদের উৎপাদন খরচ বেশি, 2 নম্বর হলো এগুলি উৎপাদনেও আসছে না, এগুলি ব্যবহারও করছি না, কিন্তু ক্যাপাসিটি চার্জ দিয়ে পিডিবির উপরে একটা বাড়তি খরচ চাপিয়ে দিচ্ছে এবং পিডিবি অনেকটা দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা কতটা মানা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন বিশেষজ্ঞরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রে আবারও একদিনে 1,40,000-এর মতো মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। বেড়েছে মৃতের সংখ্যাও। 1360 জনের মৃত্যু হয়েছে বুধবার। এদিন বিশ্বব্যাপী মোট আক্রান্ত 6,09,000-এর বেশি মানুষ, মারা গেছেন 10,000-এর বেশি। কিছুদিন কম থাকলেও ব্রাজিলে ফের ঊর্ধ্বগতি সংক্রমণ। ভারতের অবস্থাও বেগতিক। দেশ দুটিতে 50,000-এর কাছাকাছি শনাক্ত বুধবার। ইউরোপের দেশগুলোতে দ্বিতীয় ঢেউয়ে টালমাতাল অবস্থা। সবথেকে খারাপ পরিস্থিতি ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য, জার্মানি, স্পেন আর পোল্যান্ড। কখনো মেডিকেলে পড়েননি, কোনো প্রাতিষ্ঠানিক সনদও নেই, তারপরও উচ্চ মাধ্যমিক পাশ করে বিভিন্ন কোর্স করেই ডাক্তার। বছরের পর বছর ধরে মা ও শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে রাজশাহীর বাঘা উপজেলায় নিজস্ব চেম্বারে রোগী দেখছেন। কথিত এই চিকিৎসকের নাম উত্তম কুমার সাহা। জেলার সিভিল সার্জন জানান, শিগগিরই ভুয়া চিকিৎসকদের আইনের আওতায় আনা হবে। সাইফুর রহমান রকির রিপোর্টে বিস্তারিত।
রোববার বাদে সপ্তাহে 6 দিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত রোগী দেখেন উত্তম কুমার সাহা। রাজশাহীর বাঘা উপজেলার নারায়ণপুর বাজারে নিজস্ব চেম্বারে 40 বছর ধরে বিভিন্ন রোগের চিকিৎসা দিচ্ছেন তিনি। অভিযোগ উঠেছে কুমিল্লা প্যারামেডিকেলে 2 মাস পড়ালেখা করেই বনে যান বিশেষজ্ঞ চিকিৎসক। কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই মা ও শিশু বিশেষজ্ঞ তাকমা লাগিয়ে দিনরাত রোগী দেখছেন তিনি। ফি কম নেয় অনেক রোগী তার কাছে চিকিৎসা নিতে এসে প্রতারিত হচ্ছেন। ইনার প্রচুর দিনের অভিজ্ঞতা, আমি ছোটকাল থেকে নাম শুনে আসছি এবং ছোটকাল থেকেই আসি আমি এখানে। এর এমনি অনেক নাম ডাক, এখানে আমরা আগেও অনেক সমস্যার জন্য এসেছি। এখানে এর আগেও আমি চিকিৎসা হয়েছে এখানে অন্য বিষয় নিয়ে, এখন আবার জ্বরের কারণে এখানে আসছি। কথিত ওই চিকিৎসক তার মাধ্যমিক পাশ ভাগিনা বিক্রম সাহাকে স্বল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলেছেন চক্ষু বিশেষজ্ঞ, যার প্রমাণ মেলে সময় সংবাদের ধারণকৃত ফুটেজে। চিকিৎসার কোনো সনদপত্র দেখাতে পারেননি উত্তম কুমার সাহা। ডাক্তার পদবি ব্যবহার করতে পারে কিনা প্রতিবেদকের এমন প্রশ্নে নিজের ভুল স্বীকার করেন তিনি। সাধারণ চিকিৎসা নিয়ে প্র্যাকটিস করি তো সব রকম রোগী দেখতে হয়, রাইট না আর কি, বৈধতা নাই। এসব হাতুড়ে ডাক্তারদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। একমাত্র এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ নামের আগে ডক্টর লিখতে পারেন না এবং এটা আইনত অবশ্যই দণ্ডনীয় অপরাধ, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত। জেলা সিভিল সার্জন জানালেন ভুয়া চিকিৎসকদের ধরতে অভিযান শুরু করেছেন তারা। ডাক্তার যারা প্রতারণা করছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে এবং তাদের আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 63 বছর বয়সী উত্তম কুমার 40 বছর ধরে রোগীদের চিকিৎসা করছেন ডাক্তার পরিচয়ে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। উত্তরের মাঠে মাঠে ব্যস্ত কৃষক মজুর। জমি থেকে নতুন ধান কেটে মাড়াইয়ের পর ঘরে তোলা চলবে অগ্রহায়ণ মাস জুড়ে। 4 দফা বন্যা আর রেকর্ড অতিবর্ষণের পরও থোকা থোকা ধানের থোড়ে স্বপ্নের ঘোরে বিভোর এখন রংপুর অঞ্চলের কৃষাণী। রংপুর থেকে রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন তারিকুল ইসলাম। হেমন্তের প্রথম সকালে সূর্যের নরম আলোয় মাঠে মাঠে কৃষক আর ক্ষেত মজুরেরা। ভরা মাঠে নুয়ে পড়া ধান গাছের গোড়ায় কৃষকের কাস্তে তোলে সমৃদ্ধির সুর। হেমন্তের আগমনে শুরু হয়ে গেছে ধান কাটা মাড়াই ঝাড়াইয়ের পর্ব। অগ্রহায়ণ মাস জুড়ে গ্রাম বাংলার মাঠঘাট মুখরিত থাকবে ফসল তোলার উৎসবে। 4 বারের বন্যার ঢল, 100 বছরের রেকর্ড ভেঙে অতিবর্ষণ আর পোকার আক্রমণ রুখে দিয়ে ভালো ফলনে খুশি কৃষক। 2-3 বছর আগে যে ফসল হয় নাই, তাই এবার আল্লাহর রহমতে এবার ভালো ফসল হয়েছে। আলহামদুলিল্লাহ আমার ধান খুব ভালো হয়েছে। কিছু কিছু জমি পানিতে ডুবে গেছে আর কি, তারপর মাশাআল্লাহ বাম্পার ফলন হয়েছে। তা আশা করা যায় আমাদের মনে এখন লাভবান হবে ইনশাআল্লাহ। কারেন্ট পোকা লাগার কারণে আগাম কাটি নেওয়া লাগতেছে। প্রাকৃতিক বিপর্যয়ের পরও গত মৌসুমের মতো বাম্পার ফলনের কাছাকাছি উৎপাদনের আশা কৃষি বিভাগের। রংপুর জেলায় রোপা আমনের প্রায় 10 ভাগ জমির ধান কর্তন হয়েছে। ফলন গতবারের চেয়ে এই মুহূর্তে যে ফলন আমরা পেয়েছি তার কাছাকাছি ফলন আমরা পেয়েছি। কৃষি বিপণন অধিদপ্তর জানায় এবারও কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে বাজার মনিটরিং করা হবে। এবারের বাজার পরিস্থিতি অনুযায়ী কৃষক সরকারকে ধান দেবে বলে আমরা আশা প্রকাশ করছি। ধানের উৎপাদন অত্যন্ত সুন্দর হয়েছে, আর এর বাইরে যদি বাজার মূল্য যায় সেক্ষেত্রে আমরা আমাদের মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখব। জেলায় এবার 1,66,000 হেক্টর জমিতে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা 4,91,000 মেট্রিক টন। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। আওয়ামী লীগ নেতা সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা 18 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে 217টি কেন্দ্রে একযোগে শুরু হয় ভোট গ্রহণ। তবে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম। ঢাকা 18 আসনে ভোটার রয়েছেন 5,77,116 জন। মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগ প্রার্থী হাবিব আহসান ও বিএনপি প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন। এছাড়াও জাতীয় পার্টির প্রার্থী সহ আরও 4 জন প্রার্থী আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট দিতে এসে ভোট কক্ষ খুঁজে না পেয়ে বিড়ম্বনায় পড়েছেন বলে অভিযোগ করেছেন কয়েকজন ভোটার। এদিকে সিরাজগঞ্জ 1 আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে ইভিএমে শুরু হয় ভোট গ্রহণ। বিভিন্ন কেন্দ্রে দেখা যায় ভোটারদের লাইন। এই আসনে আওয়ামী লীগ থেকে প্রকৌশলী তানভীর শাকিল জয় নৌকা প্রতীক নিয়ে এবং বিএনপির সেলিম রেজা ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। উপজেলায় 171টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 3,64,764 জন। গত 13ই জুন করোনায় আক্রান্ত হয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আসনটি শূন্য হয়।
দেশের বাইরের খবর জানাবো। শেষ হয়েও যেন শেষ হলো না মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। অনিশ্চয়তার অন্ধকার যেন কাটছেই না বিশ্বের সবচেয়ে পুরনো গণতান্ত্রিক রাষ্ট্র যুক্তরাষ্ট্রে। ভোটে কারচুপির অভিযোগে বুধবার পেনসিলভেনিয়ায় মামলা করেছে ট্রাম্প শিবির, আর জর্জিয়া অঙ্গরাজ্যের ভোট আবারও হাতে গণনার ঘোষণা এসেছে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ভার্জিনিয়ার আর্লিংটনে জাতীয় সমাধিস্থলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার অবসরপ্রাপ্ত সৈনিক দিবস বা ভেটারান্স ডে উপলক্ষে রাষ্ট্রীয় এই অনুষ্ঠানে 6 দিন পর জনসমক্ষে এলেন ট্রাম্প। তবে তাকে বিষণ্ণ দেখায়। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সঙ্গে থাকলেও ছিলেন ট্রাম্পের থেকে দূরে। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে নিয়ে সম্মাননা জানান ট্রাম্প, তবে কোনো বক্তব্য রাখেননি। যথারীতি টুইটে ছিলেন সক্রিয়। বেজায় খেপেছেন দোদুল্যমান পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় নিজ দলের নির্বাচন কর্মকর্তার উপর। আল হুইম্ট নামে ওই কর্মকর্তা ট্রাম্পের অভিযোগের পরিপ্রেক্ষিতে বলেছেন নির্বাচনে কোনো কারচুপি হয়নি, কিন্তু ওই অঙ্গরাজ্যে ভোটে কারচুপির অভিযোগ এনে লাল শিবির মামলা করেছে, চেয়েছে ন্যায় বিচার। ভোট কারচুপি নিয়ে রিপাবলিকান দলের সিনেটরদের চাপে আছেন জর্জিয়ার সেক্রেটারি অফ স্টেট ব্র্যাড রেফেন্সপার্জার। তিনি জানিয়েছেন জর্জিয়ার প্রতিটি ভোট আবারও হাতে হাতে গোনা হবে। এখানে প্রেসিডেন্ট ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে পার্থক্য খুব একটা বেশি নয়। আমরা অনুসন্ধান করে দেখছি জাল ভোট, ডাবল গণনার মতো ঘটনাগুলো ঘটেছে কিনা। প্রত্যেকটা বৈধ ভোটকে আমরা আমলে নিতে চাই। জর্জিয়ায় 16টি ইলেকটোরাল ভোট নিয়েই বাইডেন প্রয়োজনীয় সংখ্যক 270টির কিছু বেশি ভোট পেয়েছেন। এদিকে খুব কম ব্যবধানে এগিয়ে থাকা অ্যারিজোনা অঙ্গরাজ্যের 11টি ইলেকটোরাল ভোট নিয়েও আদালতে যেতে পারেন রিপাবলিকানরা। অপরদিকে মিশিগান ও উইসকনসিনও কারচুপির অভিযোগ এনে ভোট পুনর্গণনার দাবি জানিয়ে আসছে ট্রাম্প শিবির। ভেটারান্স ডে উপলক্ষে পেনসিলভেনিয়ায় সম্মাননা জানিয়েছেন সদ্য নির্বাচনে জয়ী ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। আজ পদ্মা সেতুতে বসছে 37তম স্প্যান। বাকি থাকা 4টির মধ্যে 2টি যোগ হবে এ মাসে। পুরো সেতু দেখার জন্য অপেক্ষা ডিসেম্বর পর্যন্ত। এবং ঢাকা 18 আসনের উপনির্বাচনে 217 কেন্দ্রে একযোগে চলছে ভোট গ্রহণ। সিরাজগঞ্জ 1 আসনের ভোটে সকাল থেকেই ভোটারদের লাইন। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।